আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রওশনারা বেগম, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই লালমাটিয়া মহিলা কলেজের কলেজ কর্তৃপক্ষকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থিওরিজ ইন সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস। যে অধ্যায়টা আমরা পড়বো সেটা হচ্ছে অধ্যায় 4, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। আজকে যে বিষয়গুলি পড়ব সেগুলো হচ্ছে উন্নয়ন কি, সামাজিক উন্নয়ন কি, সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্য, সামাজিক উন্নয়নের সূচক, সামাজিক উন্নয়নের পূর্বশর্ত, সামাজিক উন্নয়নের লক্ষ্য, বাংলাদেশে সামাজিক উন্নয়নের গুরুত্ব, সমষ্টি উন্নয়ন, সমষ্টি উন্নয়নের উপাদান। প্রথমে আমরা আসি উন্নয়ন। উন্নয়ন হচ্ছে যে কোনো দিকের উন্নয়ন। এক স্তর থেকে অন্য স্তরে পদার্পণকে কিন্তু উন্নয়ন বলা হয়। তো সনাতন দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি তাহলে উন্নয়ন হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু বর্তমানে অর্থনৈতিক এবং সামাজিক দুটো উন্নয়নে হচ্ছে টোটাল অর্থাৎ সামগ্রিক উন্নয়ন। তাহলে উন্নয়ন বলতে শুধুমাত্র অর্থনৈতিক সামাজিক উন্নয়নকে আমরা বুঝবো না, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন দিকের উন্নয়নকে আমরা বুঝবো, সাথে মানব উন্নয়নকেও আমরা নির্দেশ করব। এখন আমরা দেখি যে উন্নয়নটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন, অর্থাৎ কোনো কিছুর ইতিবাচক পরিবর্তনকে আমরা উন্নয়ন বলে থাকবো। অর্থাৎ উন্নয়নটা যাতে গঠনমূলক হয় সেজন্য নেতিবাচক কোনো পরিবর্তনকে উন্নয়ন বলা যাবে না। এরপরে আমরা আসি অগ্রগতি সাধন, অর্থাৎ উন্নয়নের লক্ষ্য, সূচক, মাত্রাকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হয়। সে কারণে উন্নয়ন বলতে কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতিকে বোঝায়। অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি সাধন যা যেভাবে করা হয় সেটাই হচ্ছে উন্নয়ন। বহুমুখী প্রক্রিয়া, উন্নয়ন হচ্ছে বহুমুখী প্রক্রিয়া সম্পাদিত হয়। এর সাথে জড়িত রয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি, সমাজ কাঠামো এবং জাতীয় প্রতিষ্ঠানের পরিবর্তন। তারপরে দেখো উন্নয়ন হচ্ছে গতিশীল। স্থবিরতা উন্নয়নের কোনো মানে কাম্য নয়। যে সমাজ স্থবির, যে সমাজে কোনো উন্নয়ন নেই সেখানে আমরা কিন্তু উন্নয়ন বলতে পারবো না। সুতরাং গতিশীলতা হচ্ছে উন্নয়নের একটি অন্যতম বৈশিষ্ট্য। উদ্দেশ্য এবং আদর্শ, অর্থাৎ উন্নয়ন সবসময় কোনো কিছু উদ্দেশ্য এবং আদর্শ অর্জনের জন্য কাজ করে। কোনো দেশের স্বাস্থ্য, বাসস্থান, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা সেগুলো উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। এরপরে আমরা আসি সামাজিক উন্নয়ন সম্পর্কে। অর্থাৎ সামাজিক উন্নয়ন কি? সমাজের ইতিবাচক বিকাশ বা উন্নত অবস্থা থেকে উন্নত অবস্থায় যে উত্তরণ সেটাকে বোঝায়। অর্থাৎ অনগ্রসর সমাজ যদি অগ্রসর সমাজে পরিবর্তিত হওয়ার যে প্রবণতা সেটাকে আমরা সামাজিক উন্নয়ন বলে থাকি। তাহলে এটি কিন্তু সমাজের যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত সব দিক থেকেই বিস্তৃত আছে, এটা আমরা বুঝি। এখন স্লাইডে দেখো মানুষের জীবনমান, আয়ুষ্কাল, মানব সম্পদ, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ এই সব কিছুর ক্ষেত্রে একটা কাঙ্ক্ষিত যে পরিবর্তন সেই পরিবর্তনটাই হচ্ছে সামাজিক উন্নয়ন। চলে আসি বৈশিষ্ট্য। সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্য কি কি? প্রথমে লেখা আছে দেখো অর্থনৈতিক উন্নয়নের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটা হচ্ছে সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত। আমরা যদি বলি যে শুধুমাত্র সমাজের উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়, তাহলে কিন্তু কোনোভাবে এটা করা যাবে না, এটা উন্নয়ন বলা যাবে না। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক উন্নয়নের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাৎ সামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সামাজিক উন্নয়ন হচ্ছে ইতিবাচক, অর্থাৎ সামাজিক উন্নয়ন প্রত্যেকটি হচ্ছে ইতিবাচক। কোনো নেতিবাচক জিনিসের স্থান এখানে নেই, নেতিবাচক উন্নয়নের স্থান এখানে নেই। অর্থাৎ
বস্তুগত উন্নয়নের সাথে গুণগত যে উন্নয়ন তার উপর বেশি জোর দিতে হবে। ফলশ্রুতিতে মানুষের যে জনগণের যে জীবনযাত্রার মান সেটা উন্নত হবে। তারপরে দেখো গতিশীল এবং পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তন অবিরাম গতিশীল এবং পরিবর্তনশীল। সমাজের অবস্থার সাথে সামঞ্জস্য রেখে সমাজ পরিবর্তিত হচ্ছে, সমাজ গতিশীল হচ্ছে। মানুষের চাহিদা, শিক্ষা, আকাঙ্ক্ষা, চেষ্টা, সাধনার ফল সবকিছু কিন্তু দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি উন্নয়ন হচ্ছে গতিশীল এবং পরিবর্তনশীল। তারপর দেখো 4 নম্বর লেখা আছে সুনির্দিষ্ট কৌশল অনুসরণ, অর্থাৎ বিভিন্ন কৌশল এবং যে পদ্ধতি সেটা অবলম্বন করে কিন্তু উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালানো হয়। সেগুলো হচ্ছে মূল্যবোধ পরিবর্তন, তারপর হচ্ছে এজেন্সি, এগুলোর মাধ্যমে সঠিক প্রয়োগের জন্য সামাজিক উন্নয়নের কৌশল হচ্ছে অপরিহার্য। তারপর আছে সর্বদিকের উন্নয়ন, অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক, ধর্মীয় সব কিছু উন্নয়ন হচ্ছে সামাজিক উন্নয়ন। তাহলে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ, নীতি, পরিকল্পনা এই প্রভৃতির উপর মানে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো জাতীয় উন্নয়নের অংশ, অর্থাৎ জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সামাজিক উন্নয়ন কাজ করে। কারণ জাতীয় উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে সামাজিক উন্নয়ন। জাতীয় উন্নয়নের হলেই কিন্তু সামাজিক উন্নয়ন হওয়াটা মানে আবশ্যক। সুতরাং যদি সামাজিক উন্নয়ন হয় তাহলেই কিন্তু জাতীয় উন্নয়ন সম্ভব। এরপর 7 নম্বর লেখা আছে সমাজ সংস্কার, যেখানে এই সমাজ সংস্কার যে কার্যক্রম সেটিকে ত্বরান্বিত করার মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধন করা সম্ভব। আর সেজন্য সামাজিক উন্নয়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমাজ সংস্কার। এখন আসো ক্ষমতায়ন। শেষে লেখা আছে দেখো 8 নম্বরে ক্ষমতায়ন। এখানে কার ক্ষমতায়ন? জনগণের। জনগণের ক্ষমতায়ন। জনগণের যে বৃহৎ অংশ অসহায় রয়েছে, নিপীড়িত রয়েছে, বঞ্চিত রয়েছে, তাদের কর্মক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং স্বাধীনভাবে মতামত প্রদানের যে ক্ষমতা সেটা দ্বারাই কিন্তু উন্নয়ন সম্ভব। এখন আমরা আসি উন্নয়নের সূচক বা নির্দেশক। এখন এই যে সামাজিক উন্নয়ন এটা পরিমাপ করা অত্যন্ত কঠিন, কিন্তু কারণ আজকে যে অবস্থাকে আমরা সামাজিক উন্নয়ন বলছি ভবিষ্যতে সেই অবস্থাকে আমরা সামাজিক উন্নয়ন বলবো না, কারণ প্রগতিশীল সমাজে আরো কিন্তু উন্নয়ন ঘটবে। তাহলে বর্তমানে মানুষের চাহিদার সাথে সামর্থ্য, কলা কৌশল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একটি দেশ বা সমাজের উন্নয়ন, তারপরে হচ্ছে দারিদ্র, জনসংখ্যা, পরিবেশগত অবস্থা, এগুলো পরিমাপের জন্য ব্যবহৃত যে সূচক সেগুলোকে আমরা উন্নয়নের সূচক বলতে পারি। যেমন দেখো স্লাইডে লেখা আছে অর্থনৈতিক নির্দেশক মাথাপিছু আয়। প্রথমে রয়েছে মাথাপিছু আয়, অর্থাৎ সমষ্টির যে সামাজিক যে উন্নয়ন সেই উন্নয়নের প্রধান লক্ষ্যই হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি করা। তো একটি দেশের উন্নয়ন হলে দেশের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয়। উন্নয়ন হলে মাথাপিছু আয় বাড়ে, মাথাপিছু আয় দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং সেটাই হচ্ছে মানুষের মাথাপিছু আয়কে উন্নয়নের একটা মাধ্যম হিসেবে চিহ্নিত করা যায়। এরপর চলে আসে 2 নম্বর জাতীয় আয়। এখানে জাতীয় আয় কিন্তু উন্নয়নের আরেকটা নির্দেশক আমরা বলতে পারি। জাতীয় আয় মাথাপিছু আয়ের সাথে সম্পৃক্ত, কারণ জাতীয় আয় থেকে মাথাপিছু আয়ের হিসেব করা হয়। তো একটা দেশের উন্নয়ন হলে সে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় এবং উন্নয়ন হলে কি হয়? উৎপাদন বৃদ্ধি পায়, আর উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় আয় অধিক হয়। এই জন্য জাতীয় আয়কে সামাজিক উন্নয়নের একটা অর্থনৈতিক নির্দেশক বলা হয়েছে। এরপর চলে আসি মূলধন গঠন। একটি দেশের উন্নয়ন সাধিত হলে অধিক আয়ের সুযোগ সৃষ্টি হয়, মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ে। সঞ্চয় বাড়লে কি হয়? সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে। সুতরাং এই যে একটি দেশের সামাজিক উন্নয়ন সাধিত হলে মূলধন গঠনের পরিমাণ বৃদ্ধি পায়। তাই সঞ্চয় এবং মূলধন গঠনের গতি প্রকৃতি দেখে আমরা বুঝতে পারি সে দেশের সামাজিক উন্নয়ন কতটুকু সম্ভব হয়েছে। এখন শিক্ষা। শিক্ষা কি হয়? মানুষের কর্মদক্ষতাকে বৃদ্ধি করে। সুতরাং এই যে শ্রমশক্তি রয়েছে, উৎপাদন বৃদ্ধির জন্য দক্ষতার দরকার, আর দক্ষতার প্রয়োজন কি হয়? দক্ষতা বাড়ানো একমাত্র সম্ভব শিক্ষার মাধ্যমে। সুতরাং শিক্ষা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশক। অবকাঠামো রূপান্তর। এখানে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেলে অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামোর পরিবর্তন ঘটে। অর্থনৈতিক উন্নয়ন এবং মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে শিল্প এবং সেবা খাতের যে সম্প্রসারণ ঘটে এবং কৃষি খাতের সংকুচিত হতে থাকে। তাহলে কি হয়? যার ফলশ্রুতিতে অর্থনৈতিকভাবে উন্নত দেশের মোট শ্রমশক্তির এক বিরাট অংশ কৃষি খাতের সাথে জড়িত হচ্ছে এবং অল্প সংখ্যক হচ্ছে শিল্প খাতের সাথে। আবার উন্নত দেশে শ্রমশক্তির বিরাট অংশ শিল্প খাতে জড়িত। সুতরাং
দেখা যায় যে অবকাঠামো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এটা একটা প্রধান বা অন্যতম এটা নির্দেশক। চলে আসা শহরায়ন, 6 নাম্বার মধ্যে লেখা আছে শহরায়ন। শিল্পায়নের সাথে শহরায়নের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো শিল্পায়ন হলে মানুষ কি করে, কৃষি পেশা ছেড়ে দিয়ে শিল্পে স্থানান্তরিত হয়। তখন কি হয়, তখন শিল্পায়ন এলাকায় যে সমস্ত এলাকায় শিল্প কারখানা রয়েছে সেখানে শহরায়ন প্রক্রিয়াটা গড়ে ওঠে। মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসে, বসবাস শুরু করে কাজের আশায়, অথবা তার যে কাজের যে জায়গা রয়েছে তার পাশে তারা বাসা বাড়ি বা তাদের যে ঠিকানা সেটা গড়ে তোলে। তাহলে শহরায়ন প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে। এখন আমরা আসি কল্যাণমূলক যে নির্দেশক সেখানে। কল্যাণমূলক নির্দেশক এখানে শুধুমাত্র দারিদ্র্য, বেকারত্ব, অসমতা দূরীকরণ এবং মাথাপিছু আয় বা জিএনপি বৃদ্ধির মাধ্যমে উন্নয়নকে অনুধাবন বা পরিমাপ করা যাবে না। তো এইসব মৌলিক প্রয়োজন সমূহ পূরণ করতে হলে বুঝতে হবে যে যে দেশ মৌলিক প্রয়োজন সমূহ পূরণ করতে পারছে সে দেশ কত বেশি উন্নত। সুতরাং এটা একটা উন্নয়নের প্রধান একটা নির্দেশক। এরপরে জীবনের ভৌত মান সূচক, 2 নম্বর দেখো জীবনের ভৌত মান সূচক। এখানে একটি দেশের জিএনপি বৃদ্ধি পেলে দরিদ্র জনগোষ্ঠীরা বেনিফিট কিন্তু নাও হতে পারে। আবার অন্যদিকে দেখা যায় একটি দেশের জিএনপি যদি বৃদ্ধি না পাওয়া সত্ত্বেও সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল হারমোনি, লেংথ অফ লাইফ, মর্টালিটি রেটস এগুলো কিন্তু সন্তোষজনক অবস্থা বিরাজ করতে পারে। সুতরাং এখানে যে লাইফ এক্সপেক্টেন্সি, ইনফ্যান্ট মর্টালিটি আর লিটারেসি যেটা, সেখানে একত্রিত করে সমন্বিত নির্দেশক হিসেবে যে ফিজিক্যাল কোয়ালিটি অফ ইন্ডেক্স এখানে বলা হয়, এটা হচ্ছে অন্যতম একটি জীবন মানের যে ভৌত মান সূচক নির্দেশক। এরপর চলে আসো মানব উন্নয়ন সূচক। এখানে মানব কেন্দ্রিক যে উন্নয়নের উপর নির্ভর করছে একটি দেশের সামাজিক উন্নয়ন, অর্থাৎ লংজিভিটি অফ লাইফ, লেভেল অফ নলেজ আর হচ্ছে লেভেল অফ লিভিং। এই 3টি উপাদান যদি সহজলভ্য না হয় তাহলে কিন্তু যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা কিন্তু ইম্পসিবল হয়ে যায়। সুতরাং এই 3টি উপাদানকে উন্নয়নের একটি নির্দেশক হিসাবে চিহ্নিত করা যায়। তারপরে আসো সামাজিক নির্দেশক। সামাজিক নির্দেশকের মধ্যে প্রথমে রয়েছে ফার্টিলিটি রেট, অর্থাৎ উন্নয়নের প্রাথমিক স্তরে মৃত্যুর হার কমে, প্রজনন হার তেমন কমে না। ফলে কি হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়। আবার উন্নয়নের উপরে কিন্তু প্রজনন হার হ্রাস পায়। সুতরাং প্রজনন হারের নিম্নমানটা কিন্তু উন্নয়নের নির্দেশ করে। তারপরে দেখো লেখা আছে যে আধুনিকায়ন, 2 নম্বর আধুনিকায়ন, অর্থাৎ উন্নত সমাজে যে মানুষের চিন্তা চেতনা এগুলোর যে বিশ্বাস মননে মানুষ যে আমূল পরিবর্তন হয়। সুতরাং সময় উপযোগী যে ধ্যান ধারণা, এই সময় উপযোগী ধ্যান ধারণার সাথে যদি খাপ খেয়ে চলতে না পারে তাহলে কিন্তু উন্নয়নটা পিছিয়ে পড়বে। আমরা এই যে বিভিন্ন রকম যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, আমরা বিভিন্ন আধুনিকায়নের ব্যবস্থার মাধ্যমে সব কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছি। সুতরাং আধুনিকায়ন কিন্তু উন্নয়নের একটি প্রধান নির্দেশক। এরপর আমরা চলে আসি রাজনৈতিক নির্দেশক। রাজনৈতিক সমন্বয়, একটি দেশে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত থাকতে পারে, আবার উন্নয়ন কর্মকাণ্ড কোনো না কোনো রাজনৈতিক আদর্শকে অনুসরণ করে পরিচালিত হয়। সুতরাং অনুন্নত সমাজে উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী বেশি দেখা যায়। জাতীয় উন্নয়নের জন্য যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে যারা জাতীয়তাবাদের চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, দেশপ্রেম জাগ্রত করতে হবে এবং রাজনৈতিক নেতাদের মতের সমন্বয়ের মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব। এরপরে অংশগ্রহণ, তাদের অংশগ্রহণ সমাজের বঞ্চিত শ্রেণীকে সমাজ যে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যদি সংযুক্ত করা যায় তাহলে কিন্তু উন্নয়নের লক্ষ্য অর্জিত হবে। অংশগ্রহণের মাধ্যমে কিন্তু দরিদ্র জনগণের গতিশীলতা বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডের দক্ষতার পর দেখো 3 নম্বর লেখা আছে যে একটি দেশের উন্নয়ন অনেকটা রাজনৈতিক পরিবেশের উপর নির্ভরশীল। প্রভাবশালী রাজনৈতিক দলে ক্রিয়া কর্মকাণ্ড যদি ধ্বংসাত্মক হয় তাহলে সেখানে তেমন জনগণের অংশগ্রহণ থাকবে না, কিন্তু তেমনি উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে। তো প্রভাবশালী রাজনৈতিক দলের আদর্শের সাথে সংঘাতপূর্ণ কোনো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে না। এরপর চলে আসো সাংস্কৃতিক নির্দেশক, যেখানে রয়েছে ধর্মীয় বিশ্বাস। তো ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কোনো কর্মসূচি বাস্তবায়ন সফলতা লাভ করতে পারে না। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে যদি পশ্চাৎপদতা বিদ্যমান থাকে তাহলে কি হয়, উন্নয়ন ত্বরান্বিত হবে না। বিশ্বাসে যদি উদারপন্থী হয় তাহলে সহজে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে এবং তা বাস্তবায়ন করা সম্ভব হবে। আদর্শ এবং মূল্যবোধ, সমাজে বিভিন্ন রকম আদর্শ এবং মূল্যবোধ প্রচলিত রয়েছে। যদি প্রগতিশীল ধারায় প্রবাহিত হয় তাহলে সেটা সমাজ উন্নয়ন খুব তাড়াতাড়ি হয়। এখানে যদি কোনো গোড়ামি পরিলক্ষিত হয় তাহলে উন্নয়নটা কিন্তু ব্যাহত হবে।
ধর্মীয় সম্প্রীতি আমরা আলোচনা করি, যে জাতি ধর্ম বর্ণ বিভিন্ন ধরনের একটি দেশ থাকতে পারে, বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের জনগোষ্ঠী থাকতে পারে। তো এদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি না থাকে তাহলে উন্নয়নটা স্থবির হয়ে পড়বে। এখন আমরা আসি সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত বা উপাদান। প্রথমে আসো যে সামাজিক উন্নয়ন তো আমরা জানি যে ইতিবাচক একটি প্রক্রিয়া, সুতরাং এর কতগুলি পূর্ব শর্ত মেনে চলতে হয় সামাজিক উন্নয়নকে। সামাজিক উন্নয়নের যেগুলো উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে। তো পরিকল্পিত জনসংখ্যা, জনসংখ্যা যদি বেশি হয় তাহলে কি হয়, উন্নয়নের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, এবং পরিকল্পিত জনসংখ্যা নীতি সামাজিক উন্নয়নের একটা পূর্ব শর্ত হিসেবে কাজ করে। শিক্ষা কার্যক্রম, এখানে শিক্ষা আমরা জানি জ্ঞানদানের পাশাপাশি মানুষকে বিভিন্ন গতিশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। তো শিক্ষার মাধ্যমে কুসংস্কার, অন্ধবিশ্বাস, কুপ্রথা, যে প্রতিকূল পরিবেশ সেগুলো রোধ করা যায়। এক কথা আমরা বলতে পারি যে সামাজিক উন্নয়নের গতি সঞ্চার করে। 3 নম্বর, অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সামাজিক উন্নয়নের কার্যকর করার একটা পূর্ব শর্ত, যে সামাজিক উন্নয়ন সফল করার প্রথম পদক্ষেপ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তারপর আমরা আসি রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন। এখানে কোনো দেশে যে রাজনৈতিক সফলতা তখনই আসবে যখন যে দেশে ঘন ঘন সরকার পরিবর্তন, ঘন ঘন ধর্মঘট এবং রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা, ভাঙচুর, বিভিন্ন রকম যে অস্থিতিশীল পরিস্থিতি যদি বিরাজ করে তাহলে সেখানে কখনোই সামাজিক উন্নয়ন করা সম্ভব নয়। সুতরাং সামাজিক উন্নয়ন হতে গেলে অবশ্যই সেখানে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বজায় থাকতে হবে। জনগণের সক্ষমতা বৃদ্ধি, এখানে সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে জনগণের সক্ষমতা বৃদ্ধি করা। সমাজের অবহেলিত এবং বঞ্চিত শ্রেণীর সুযোগ সুবিধা বৃদ্ধি ছাড়া সমাজের উন্নয়নের কথা কিন্তু চিন্তা করা যায় না। তাই জনগণের ক্ষমতায়ন সামাজিক উন্নয়নের একটি অন্যতম উপায় হিসেবে বিবেচিত হয়। সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, এখানে যে কোনো কাজের জন্য প্রয়োজন হচ্ছে সঠিক এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনা। সুতরাং পরিকল্পনার উপরে কিন্তু কাজের সফলতা নির্ভর করে। সামাজিক উন্নয়নের বেলায় এই কথাই প্রযোজ্য যে পরিকল্পনা সামাজিক উন্নয়নের হচ্ছে পূর্ব শর্ত। সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সামাজিক উন্নয়ন করা সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ, আমরা বলতে পারি যে সঠিকভাবে জনগণের অংশগ্রহণ যদি না থাকে তাহলে কোনো কার্যক্রমে সফলতা আসে না। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পার্টিসিপেশন এখানে থাকতে হবে। নারীর ক্ষমতায়ন, এখানে বলা হতে যেতে পারে যে নারীকে সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া, তার অধিকার ভোগ করার সুযোগ দেওয়া, নারীদের পুরুষের পাশাপাশি বিভিন্ন কাজে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, নারীদের বিভিন্ন বৈষম্য থেকে দূর করা, নারীদের কাছ থেকে বৈষম্য রোধ করার ব্যবস্থা করা, তাহলেই কিন্তু সমাজের উন্নয়ন সম্ভব। এরপর আসি আমরা 9 নম্বর, বিজ্ঞান এবং প্রযুক্তি। যে কোনো দেশের বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি বিকশিত দেশের সামাজিক উন্নয়ন নির্ভর করে। বিজ্ঞান এবং প্রযুক্তি যদি উন্নতি হয় তাহলে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, ফলে সামাজিক উন্নয়ন সহজ হয়। এবার আমরা আসি সামাজিক উন্নয়নের কি কি লক্ষ্য রয়েছে। মৌলিক চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সম্পদের সদ্ব্যবহার, মানব সম্পদ উন্নয়ন, জনগণের সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন, জীবনযাত্রা মান উন্নয়ন। এগুলো ইতিমধ্যে আমাদের অনেক আলোচনা হয়ে গেছে, এর মধ্যে থেকে তোমরা লক্ষ্যটা লিখতে পারবে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমষ্টি উন্নয়ন কি। সমষ্টি উন্নয়ন, এই যে সমষ্টি উন্নয়ন হচ্ছে বহুমুখী কর্মসূচি। স্থানীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্বের বিকাশ হচ্ছে সমষ্টি উন্নয়ন। এই যে নেতৃত্বের বিকাশ হচ্ছে সমষ্টি উন্নয়ন, এটা আমরা বলতে পারি যৌথ প্রচেষ্টা। যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করা হয়। জনগণের যে সক্রিয় অংশগ্রহণ, তার মাধ্যমে সরকারি সাহায্য লাগে, জনগণ এবং সরকারের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সরকারি সাহায্য এখানে দরকার হয়। গবেষণার ভিত্তিতে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়। তাহলে সমষ্টি উন্নয়নের যে উপাদান, সেই উপাদানগুলো আমরা এখন আলোচনা করি যে সমষ্টি উন্নয়নের কি কি উপাদান রয়েছে। এখানে রয়েছে জনসমষ্টি। জনসমষ্টি হচ্ছে সমষ্টি উন্নয়নের মূল উপাদান, অর্থাৎ যেসব জনসমষ্টি একেবারেই অনুন্নত এবং যেখানে কোন রকম পরিবর্তনের সূত্রপাত হয়নি, সেসব জনগোষ্ঠীকে উন্নয়নের কাজ এবং পরিবর্তনের সূত্রপাত করে গতিশীলতা সৃষ্টি করা জনসমষ্টি উন্নয়নের লক্ষ্য। তাহলে এই যে জনসমষ্টি অনুন্নত এবং স্থবির সমাজ হলো জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির প্রথম এবং সর্বপ্রধান উপাদান। এরপর জনসমষ্টির অনুভূত প্রয়োজন, অর্থাৎ জনগণের মৌলিক প্রয়োজন, বিশেষ করে অনুভূত এবং ব্যক্ত প্রয়োজন পূরণের লক্ষ্যে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি যে প্রণয়ন করা হচ্ছে, যে প্রয়োজনগুলো পূরণ বা অপরিহার্য পূরণ না হলে
সামাজিক অগ্রগতি এবং সমস্যা তীব্রতর আকার ধারণ করে। সুতরাং অনুভূত প্রয়োজনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এরপর জনগণের অংশগ্রহণটা আমরা আগে পড়েছি যে প্রত্যেকটা জনগণের স্বেচ্ছা অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা অত্যন্ত জরুরি। জনসমস্যার অংশগ্রহণ, বহুমুখী কর্মসূচি গ্রহণ, এখানে এক কর্মসূচির পরিবর্তে যেহেতু সমস্যা অনেক, অপরিত যে সমস্ত মৌলিক চাহিদা আছে সেখানে বহুমুখী কর্মসূচি গ্রহণ করলে অনেক বেশি সফলতা লাভ করা সম্ভব হয়। স্থানীয় নেতৃত্বের বিকাশ, এখানে স্থানীয় যে নেতৃত্ব রয়েছে সে শনাক্তকরণ এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে যে জনসমষ্টি উন্নয়নের কাজ হচ্ছে, নেতার যে নেতৃত্ব দিবে তার গুণাবলীর বিকাশ সাধন করা। আচ্ছা, সম্পদের সদ্ব্যবহার করা, এটা আমরা পড়েছি যে যে আমাদের যে সম্পদ রয়েছে, যে সম্পদের সীমিত ব্যবহার করে সদ্ব্যবহারের মাধ্যমে অপচয় রোধের মাধ্যমে সম্পদের ব্যবহার করে এই সামাজিক উন্নয়ন করা সম্ভব। সরকারি সাহায্য নিশ্চিত করা, এখানে সরকারি আর্থিক কারিগরি যে বিশেষজ্ঞ পর্যায়ে সাহায্য ছাড়া সামাজিক উন্নয়ন সফলতা লাভ করা সম্ভব না, তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত আবশ্যক, প্রয়োজনীয়, কারণ সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার উপর কর্মসূচির সফল বাস্তবায়নটা নির্ভর করছে। সমষ্টি উন্নয়ন কর্মী, আরো রয়েছে সমষ্টি উন্নয়ন কর্মী। এখানে সমষ্টি উন্নয়ন কর্মী ছাড়া সফলতা লাভ করা সম্ভব নয় পেশাগত জ্ঞান দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি। জনসমষ্টি উন্নয়ন প্রক্রিয়া, এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন পর্যন্ত সমস্ত কার্যক্রম এই প্রক্রিয়া অন্তর্ভুক্ত। সামাজিক গবেষণা এবং মূল্যায়ন, উন্নয়নের জন্য কি কি প্রয়োজন, কেন প্রয়োজন, কি ধরনের কর্মসূচি প্রয়োজন ইত্যাদি বিষয়ে যাবতীয় গবেষণা এবং মূল্যায়নটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আমি কিছু বইয়ের রেফারেন্স দিয়েছি, তোমরা অবশ্যই সেই বইয়ের রেফারেন্স গুলো দেখবে এবং সঠিকভাবে তোমরা সেগুলো উপলব্ধি করবে যে যে বইগুলো তোমরা পড়েছো সেই বইগুলো তোমরা ফলো করবে এবং আমি আশা করছি তোমরা এই বইগুলো উপকৃত হবে এই বইগুলো পড়ে। এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।